হেই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এসএমজি আপনাদের সাথেই আছি। আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও আমার প্রত্যেকটা ভিডিওই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হয়। এনিওয়ে, সো আজকে ভিডিওটা কেন একটু বেশি স্পেশাল তার কারণ হচ্ছে আমরা আজকে একটা মজার জিনিস শিখবো। সেটা হচ্ছে আ ফটোশপকে ইলাস্ট্রেটরের সাথে কানেক্ট করা বা ধরেন কোনো ফাইলকে অটোমেটিক্যালি ফটোশপে এডিট করার পর অটোমেটিক্যালি আপডেট হয়ে যাওয়া বা কোনো ইমেজকে এমবেড করা, আবার লিঙ্ক করা, লিঙ্ক ব্রেক করা, রিলিঙ্ক করা, এই বিষয়গুলো আমরা অনেক জটিল মনে করি। যদিও জিনিসগুলো প্রত্যেকটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয়। আপনার ডিজাইন করতে গেলে বা ডিজাইন ফাইল ক্লায়েন্টকে সাবমিট করতে গেলে দেখা যাচ্ছে অনেক ইমেজকে সে খুঁজে পায় না, মিসিং হয়ে যায়। এই সমস্যাগুলোতে পড়ে থাকি। সো অনেকে বিষয়টা একটু একটু করে জানলেও অনেক সময় পুরো ডিটেলসটা না জানার কারণে আমরা অনেক ঝামেলায় পড়ে যাই এবং এটা নিয়ে বেশ আমাদের ভোগান্তিতে পড়তে হয়। তো দেখা গেল যে একটা ফাইলকে আপনি ধরেন এই ফাইলটা আপনি এখন প্রিন্টে পাঠিয়ে দিলেন, প্রিন্ট প্রেসে যাওয়ার পর দেখা গেলো এখানে এই ছবিটা ওইখানে পাওয়া যাচ্ছে না, বা কোনো একটা বিশেষ বিশেষ গ্রাফিক্যাল এলিমেন্ট সেখানে হাওয়া হয়ে গেছে, নাই হয়ে গেছে। তো এই ধরনের সমস্যায় আমরা পড়ে থাকি, তাই না? না পড়লে আপনি পড়বেন এটা শিওর, যদি আপনি বিষয়টা না জানেন। সো আমি পুরো বিষয়টা ক্লিয়ার করছি। ধরেন এটা আমার একটা ইলাস্ট্রেটর ফাইল এবং এটা একটা এআই ফাইল আমরা দেখতে পাচ্ছি। এইখানে আমার ধরেন রিসেন্ট যে আমার নতুন কোর্সটা আসতেছে, গ্রাফিক ডিজাইনের নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে কয়েকদিন পরে, সেটা একটা ব্যানার বানিয়েছে এবং এখানে আমি আমার প্রতিষ্ঠানের একটা লোগো আমি এখানে ইউজ করতেছি এই জায়গাটাতে। সো আমি লোগোটা ইউজ করার জন্য ধরেন আমি কন্ট্রোল শিফট এবং পি প্রেস করতেছি, হুইচ ইজ প্লেস এম্বেডেড যেটা আমরা বলি। সো এখানে গিয়ে দেখা যাচ্ছে আমার এই ফাইলটা, এটা একটা ডেস্কটপের এবং ইমেজ নামে একটা ফোল্ডার, তার ভিতরে এই ফাইলটা। সো এটা আমি জাস্ট এখানে প্লেস করে দিলাম এবং এখানে আমি ধরেন এটা আমি এই জায়গাতে একটু বড় করে আপাতত বসাই। এরপর আমি এটা এখানে বসাবো। তো দেখা যাচ্ছে যে এই ইমেজটা কিন্তু একটা ধরেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ আছে। আই মিন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, দ্যাট মিনস হচ্ছে একটা হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং দেখতে খুবই বিশ্রী লাগে। এবং আমরা জানি যে এই ধরনের যেই ব্যাকগ্রাউন্ড থাকে এটা কিন্তু আমরা ইলাস্ট্রেটরে এসে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি না। তো এটা আমরা রিমুভ করতে হয় কোথায়? ফটোশপে গিয়ে রিমুভ করতে হয়। সো এখন এই ফাইলটা যেহেতু আমি এখানে আপলোড করে ফেলছি বা এখানে নিয়ে আসছি, এখন তো এটা আমি ঝামেলা, তাই না? আমাকে তাহলে আবার ফটোশপে গিয়ে এটা নতুন করে ওইখানে এডিট করে দেন, এটাকে আবার পিএনজি ফরম্যাটে সেভ করে দেন, আবার এখানে আমাকে আপলোড করতে হবে। না, এই সব ঝামেলাগুলো করতে হবে না। এটা আমি চাইলে এখন ইজিলি এখানে আপডেট করে ফেলতে পারি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো সত্যি আপনি জানেন না। ওকে, তো আমি এটাকে এখন আপডেট করতে চাই বা আমি অটোমেটিকলি এখানে এডিট করতে চাই। সো আমি চাচ্ছি যে এটা ডিরেক্টলি ফটোশপের সাথে কানেক্ট হয়ে যাবে। সো আমি এখানে যে ফোল্ডারটা রয়েছে এটা কিন্তু আমি ড্র্যাগ করে আমার ফটোশপ ওপেন করা আছে এবং ফটোশপে গিয়ে আমি এখানে ধরেন আমার এই ছবিটা বা এই ইমেজটা এখানে ওপেন করলাম। সো এইখানে আমি যেটা করবো সেটা হচ্ছে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ফটোশপে রিমুভ করে ফেলবো। তো আমি এখানে ম্যাজিক ইরেজার টুলটা নিচ্ছি এবং এখানে একটা ক্লিকে এটা পুরোটা রিমুভ করে ফেলছি। এবার দেখেন রিমুভ করার পর আমি যদি এটাকে জাস্ট সেভ করি, মানে কন্ট্রোল এস যদি প্রেস করি, কন্ট্রোল এস দিলে দেখেন এটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়ে গেল? দেখেন আমার এখানে সেভ হয়ে গেছে এবং এটা কিন্তু এখন পিএনজি ফরম্যাট হয়ে গেছে। সো পিএনজি ফরম্যাট বা এই সেভ হওয়ার পর আমি যদি এখন ইলাস্ট্রেটরে যাই, দেখেন অটোমেটিকলি এটা বলতেছে যে এই ফাইলটা মিসিং এবং মডিফাই করা হয়েছে। যদি আমি এটাকে আবার রিলিঙ্ক করতে চাই বা নতুন করে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে ইয়েস দিতে পারি। সো দেখেন যেই আমি ইয়েস দিব, এখানে দেখেন অলরেডি কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি যখন এটাকে ইয়েস প্রেস করবো দেখেন এখানে হাওয়া হয়ে গেছে। দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে চলে গেছে। তাহলে এখান থেকে যেহেতু ব্যাকগ্রাউন্ড চলে গেল, তার মানে এটা এখন পিএনজি ফরম্যাট যেরকম আমরা চাচ্ছিলাম যে কোনো কালার থাকবে না, এরকম একটা ইমেজ আমি চাচ্ছিলাম, সেটা আমার এখানে চলে আসছে। সো এখন আমি দেখেন এটা ইজিলি যতবার ফটোশপে আমি এডিট করবো, যতবার এটা ধরেন কোনো কালার চেঞ্জ করবো, যাই করবো, যতবার আমি এটাকে কন্ট্রোল এস প্রেস করবো, ধরেন আমি এখানে একটু কালার চেঞ্জ করতে চাই, তো কন্ট্রোল আমি ধরেন হচ্ছে বি প্রেস করি, দ্যাট মিনস হচ্ছে এখানে ব্যালেন্স আমি এখানে করতেছি। সো যদিও এটা অলরেডি এরকম আছে, তারপর আমি ধরেন একটু চেঞ্জ করে দিলাম, এটা একটু চেঞ্জ করে দিলাম, যাই করলাম, এটা দেখেন এখন কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। যে ওকে দিলাম এবং আবারও কন্ট্রোল এস প্রেস করলাম, দেখেন সাথে সাথে আমার ইলাস্ট্রেটরে গিয়ে কিন্তু এটা আবারও এখানে আমার আপডেট করতে বলতেছে। সো আমি এটাকে আবারও উড ইউ লাইক টু আপডেট দেম নাও, সো আমি ইয়েস দিলাম, দেখেন এটা আবারও কালার চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস এটা চেঞ্জ হয়ে গেল। সো যতবার আপনি এভাবে চেঞ্জ করবেন, যাই করবেন অটোমেটিক, সেটাই কিন্তু এটার সাথে লিঙ্ক হবে, আপডেট হতে থাকবে। তো এই বিষয়টা এখানে ধরেন এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড, যেহেতু এটার ব্ল্যাক টাইপের, সো এখানে আমি একটা স্ট্রোক কালার ইউজ করতে চাই, আমি একটা আউটার লাইন টাইপের বা এরকম কোনো স্ট্রোক ইউজ করতে চাই, জানি এটা আমরা ইলাস্ট্রেটরে কিন্তু খুব ভালোভাবে দিতে পারি না। সো এটা যদি আমি ফটোশপ থেকে দিয়ে আনতে চাই, আমি কিন্তু চাইলে ফটোশপে গিয়ে এখানে ডাবল ক্লিক করলে এই লেয়ারের পাশে দেন আমি এখানে স্ট্রোক চলে আসতেছে এবং কিন্তু এখানে আমি ধরেন 5 or 6 সামথিং বা তার চেয়ে বেশি আমি এখানে 7 দিয়ে দিলাম, বা একটু কমাই দিই, 6 পর্যন্ত দিলাম, দেন ওকে দিলাম। দেখেন এখানে কিন্তু একটা স্ট্রোক কালার আসছে এবং সেটা কিন্তু একটা হোয়াইট কালার চারপাশে আসছে। সো যে আমি আবারও কন্ট্রোল এস প্রেস করবো, এখন দেখেন এখানে গিয়ে কিন্তু এটা আবারও আপডেট করে দিলে দেখেন এখানে তো এটা
এক্সট্রা কালার চলে আসে, দ্যাট মিনস একটা স্ট্রোক কালার চলে আসে। সো এইভাবে আমি যখন তখন যেভাবে খুশি আমি কিন্তু এই চেঞ্জগুলো করে নিয়ে আসতে পারতেছি। এখন আমি যদি ফটোশপটাকে ধরেন আমি এখানে ক্লোজ করে দিলাম, এই ফাইলটা এখানে ক্লোজ করে দিচ্ছি, আমার কিন্তু ফাইলটা ওপেন করা নাই। এখন আমি ইলাস্ট্রেটর যাওয়ার পর দেখেন এই ছবিটাকে যদি আমি এডিট করতে চাই, তাহলে উপরে দেখেন এডিট ইন ফটোশপ একটা অপশন এখানে দেখতে পাচ্ছি আমরা। এটাতে ক্লিক করলে দেখেন ফটোশপে অটোমেটিকলি ওপেন হবে এবং অটোমেটিকলি আমি এখানে আবারও যত চেঞ্জ করা, ধরেন আবারও এখানে স্ট্রোক কালার চেঞ্জ করতে চাই, স্ট্রোক দিলাম, এবার বাড়িয়ে অনেক বেশি বাড়িয়ে দিলাম, ধরেন 13 পর্যন্ত দিলাম, যে এটাকে ওকে দিলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে আপনাকে। ওয়ান কাইন্ড অফ মকআপের মতো কিছুটা কাজ করে। আমার একটা স্টুডেন্ট বলছিল, কারণ আমি লাস্ট কয়েকটা ক্লাস আগে আমার একটা ব্যাচে আমি এই প্রসেসটা দেখাচ্ছিলাম। সো এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। এখন দেখেন মোটামুটি খুব সুন্দরই দেখাচ্ছে এবং লোগোটা আমার পারফেক্টলি আসছে। সো এই চেঞ্জগুলো আপনি করতে পারেন। এখন কথা হচ্ছে যে এখন যদি আমি ছবিটাকে এখান থেকে ডিলিট করে ফেলি, যেমন ধরেন আমি এখানে গেলাম এবং এই ছবিটাকে আমি এখানে ধরেন আমার ফটোশপ থেকে এটা এখানে ক্লোজ করে দিই এবং এই ছবিটা এখান থেকে ডিলিট করে ফেলাম, কোনো কারণে আমি ডিলিট করে ফেলছি। এখন দেখি লাস্টে আসার পর এখন আমি ছবিটা যদি পুরোপুরি পার্মানেন্টলি ডিলিট করতে চাই, আই মিন ধরেন এখন তো আমার এটা রিসাইকেল বিনে আছে, দ্যাট মিনস আমার এখানে এটা শো করতেছে। সো আমি যদি এখানে যাই এবং রিসাইকেল বিন থেকে যদি এটাকে ডিলিট করে দিই, এই দেখেন রিসাইকেলে, এবং এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করে ধরেন আমি এখানে এমটি করে দিচ্ছি এবং এমটি রিসাইকেল ইয়েস দিলাম এবং আমার সবগুলো রিসাইকেল থেকে ডিলিট হয়ে গেছে। এখন দেখেন সাথে সাথে আমার এখানে কি আসবে, দেখেন ইলাস্ট্রে আসার পর এখানে দেখেন মিসিং বলতেছে, সাম ফাইলস আর মিসিং অর মডিফাইড সামথিং। সো আমি যদি এখানে ইয়েস প্রেস করি দেখেন, এবং এখানে আরেকটা অপশন দিচ্ছে যেটা হচ্ছে আমাকে বলতেছে যে এই ছবিটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ছবিটা কোথাও লিঙ্ক করা নাই, আমার এখানে ডেস্কটপে বা কোথাও নেই ছবিটা, যেখানে থাকার সেখানে নাই আর কি, সেই ফোল্ডারে নেই। এখন এটাকে রিপ্লেস করতে পারছি। রিপ্লেস করা মানে আমি অন্য কোনো লোগো বা অন্য কোনো ছবি দিয়ে রিপ্লেস করবো অথবা ইগনোর করবো। ইগনোর করলে এখানে কোনো ছবিই থাকবে না, আর রিপ্লেস করলে আমাকে অ্যানাদার কোনো ছবি রিপ্লেস করতে বলবে। এই সমস্যাটা কিন্তু আমরা সবচেয়ে বেশি পড়ি যখন আমরা ফাইলটাকে কোনো একটা ক্লায়েন্টের কাছে পাঠাই অথবা প্রিন্ট বা প্রেসে পাঠাচ্ছি, সেখানে গেলে কিন্তু এই ধরনের সমস্যাটা শো করতেছে। যেমন আমার ইমেজটা ধরেন আমি আমার এই ডেস্কটপ থেকে বা আমার কম্পিউটার থেকে লোকাল ড্রাইভ থেকে আমি যে কোনো একটা ছবি যখন আমি ওপেন করতেছি ইলাস্ট্রেটর বা প্লেস করতেছি, তখন কিন্তু এটা লিঙ্ক হয়ে যায়। আমি এই জিনিসটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আপনি যখনই এটা অন্য কোথাও যাবেন তখন তার কম্পিউটারে তো আর ওই ছবিটা নাই, তো আপনাকে কী করতে হবে, হয় ফাইলটার সাথে ছবিটা দিয়ে দিতে হবে অথবা আপনাকে অন্য কোনো প্রসেসে এমবেড করে দিতে হবে, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। সো এই যে রিপ্লেসের প্রবলেমটা বা ইগনোর, আমি এখন ইগনোর করলে দেখেন এখন কিন্তু এখানে আর কোনো ছবি নাই। দ্যাট মিনস অনেক সময় এখানে একটা খালি বক্স শো করবে, কোনো ছবি আপনাকে দেখাবে না। তো এই সমস্যার জন্য আমরা পড়তে না চাই যে ছবিগুলো আমরা পাঠাবো যেন ছবিগুলো এই ধরনের মিসিং না হয় আর কি। তাইলে আমরা কী করতে পারি, ধরেন আমি এখানে আরেকটা ছবি এইভাবে নিয়ে আসছি, আই মিন আমার আরেকটা মানে ছবি আমার এখান থেকে যেটা আমার ছিল সেটা আমি এখানে আবারও ওই একই ফাইল আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। সো কন্ট্রোল শিফট এবং পি প্রেস করে আবারও প্লেস করছি। সো এই ছবিটাকে আমি এখানে প্লেস করে দিলাম এবং এখানে নিয়ে আসলাম। এখন দেখেন যখন এটাকে প্লেস করলাম তখন দেখেন এখানে একটা ক্রস আগেও কিন্তু ছিল, আমরা খেয়াল করে নেওয়া হয়তো, এখানে একটা ক্রস কিন্তু একটা লাইন শো করতেছে এবং উপরে দেখেন এমবেড একটা অপশন রয়েছে। দ্যাট মিনস এটা লিঙ্ক করা, এবং আমি যদি এটাকে এমবেড করে দিই অথবা এটা লিঙ্কটা যদি ব্রেক করে দিই, তো আমি প্রথমে এমবেড করে দেখাই, তখন দেখেন এখানে ক্রসটা কিন্তু চলে গেছে এবং এই ছবিটা এখন আমি ডিলিট করি, মডিফাই করি, যেটাই করি কিন্তু আর লিঙ্ক করা থাকবে না। দ্যাট মিনস এখন কিন্তু ফটোশপের সাথে কোনো ধরনের কানেকশন নেই। এবং দেখেন পাশে যে এডিট ইন ফটোশপ লেখাটা কিন্তু এখানে চলে গেছে। যখন আমি এটাকে কন্ট্রোল জেড দিব, দ্যাট মিনস ব্যাকে গেলাম, তখন দেখেন আবারও এডিট ইন ফটোশপ ওই লেখাটা কিন্তু ছিল। দ্যাট মিনস যখন আপনি এমবেড করতেছেন, এমবেড করা মানে এইটার লিঙ্কটাকে ব্রেক করে দেওয়া। এখন এই ছবিটা ডিলিট হয়ে যাক আপনার ডেস্কটপ থেকে, আপনি এই পুরো ফাইলটাই আপনি যে কোনো কারো কাছে পাঠান আর যেটাই করেন এই ফাইলটার মিসিং হবে না, এটা এখানে পার্মানেন্টলি থেকে যাবে। এবং আপনি কখনো ফটোশপে যদি এই ছবিটা অন্য কোথাও আপলোডও করেন বা আপডেট করেন, যেটাই করেন এটা এখানে কোনো চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই ছবিটা ডিলিট করে অন্য কোনো ছবি নিয়ে আসতেছেন অথবা রিলিঙ্ক করতেছেন। সো আমি প্রথমে এমবেড করে দেখাই, দেখেন এখানে এমবেড করে দিলাম, এখন এরকম হয়ে গেছে, ঠিক আছে। সো এইটার আরেকটা সলিউশন কি হতে পারে, যে এইভাবে আপনি বারবার কি এমবেড করবেন না, আরেকটা জিনিস করতে পারেন। দেখেন কন্ট্রোল শিফট এবং পি যখন প্রেস করতেছি, যখন আমি কোনো ছবিকে ওপেন করতেছি, তখন খেয়াল করে দেবেন নিচে একটা লিঙ্ক একটা অপশন থাকে। যদি আপনি লিঙ্ক লেখাটাতে চেক ইন করে দেন, তাইলে সেই ক্ষেত্রে এটা লিঙ্ক করা থাকবে এবং আপনাকে ওই প্রসেসে এমবেড করে নিতে হবে, অথবা আপনি ফটোশপের সাথে কানেক্ট করে এডিট করতে পারবেন। এটা কিন্তু একটা পজিটিভ, মানে এটার পজিটিভ সাইডটাই সবচেয়ে বেশি। যদি আপনি কখনো যেহেতু ফটোশপে ফটো রিলেটেড কাজ করা হয়, সো আপনি যখন ইমেজ ফটোশপ থেকে ইলাস্ট্রেটরের সাথে কানেক্ট করে কোনো এডিট করতে চান, যেমন ধরুন একটা ব্যানার বানাচ্ছেন, সো আপনি চাচ্ছেন যে ফটোশপে এটাকে চেঞ্জ করবেন একটু পরপর বা কোনো না কোনো চেঞ্জ আসবে, তখন আপনি কি করতে পারেন, এভাবে লিঙ্ক করে নিয়ে
কাজ করতে পারেন এবং যখন চেঞ্জ হচ্ছে তখন আপনি চেঞ্জ করেন, ফাইনালি যখন আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন তখন আপনি এটাকে এমবেড করে দিয়ে দিতেছেন, ঠিক আছে? সো যদি আপনি প্রথমেই এটা চান যে না এটা কোনো লিঙ্ক থাকবে না এবং ছবিটা আপনি ফাইনালি এখানে আপলোড করবেন এবং এটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন বা প্রেসে পাঠিয়ে দিবেন, তখন এটা আনলিঙ্ক করে আনচেক করে দিয়ে প্লেস দিলে দেখেন এখন কিন্তু আর ওই দাগটা নাই এবং এখানে এমবেড করার অপশনটাও নাই। আপনি কিন্তু এখন এই জায়গায় রেখে এটাকে আবার ফটোশপে কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন। দ্যাট মিনস এটা আবারও ফটোশপে এডিট করলে আবারও কিন্তু এটা লিঙ্ক হয়ে যাবে, দ্যাট মিনস এটা চেঞ্জ হবে, ঠিক আছে? সো এই হচ্ছে গেল দুইটা সিস্টেম। এবার আপনাদেরকে আমি আরেকটা সিস্টেম দেখাবো যেটা হচ্ছে লিঙ্ক করার প্রসেসটা। সে ধরেন আমি এখানে আমার একটা ব্ল্যাঙ্ক পেজ এবং এখানে আমি বেশ কিছু ছবি যদি আমি এখানে ধরেন প্লেস করছি এবং এখানে লিঙ্ক প্রেস করে দিলাম। সো এখানে এই ছবিটাকে ওপেন করে দিয়ে আমি এখানে লিঙ্ক করলাম, প্লেস করছি। দেখেন এবার দ্বিতীয় সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু ক্রস অপশনটা আসতেছে, দ্যাট মিনস এটা বোঝাচ্ছে এটা একটা লিঙ্ক করা। এবার আমি যদি আরও কিছু ছবি নিয়ে আসি, এই যে ব্যানার যেগুলো রয়েছে এগুলোকে আমি নিয়ে আসতেছি, একটু বড় করে দিই এবং এখানে আরও ছবি আমি আনি, পরের ছবিটা আনলাম। এবার আমি আমার তৃতীয় নাম্বার মানে এখান থেকে তৃতীয় নাম্বার ছবিটা আমি আরেকবার নিয়ে আসলাম। তো সবগুলো ছবি কিন্তু লিঙ্ক করা, দেখেন প্রত্যেকটা ছবি কিন্তু আগের মতোই একইভাবে ফটোশপ নিয়ে এডিট করা, মানে যা যা করে এগুলো সব করতে পারবেন। এখন যদি আপনি চান যে না এটা পার্মানেন্টলি আপনি এখানে লিঙ্ক আনলিঙ্ক এই বিষয়টা আপনি এখান থেকে করবেন, তাহলে কীভাবে করতে পারেন? সো এটা করার জন্য দেখেন আমরা সবগুলোকে সিলেক্ট করে একসাথে করতে পারি। আমাদের একটা অপশন রয়েছে, সিলেক্ট করার পর দেখেন উইন্ডোতে যাবেন এবং নিচে দেখবেন লিঙ্কস নামে একটা অপশন রয়েছে। লিঙ্কস একটা হচ্ছে আপনি এখান থেকে এমবেড করে দেওয়া, আরেকটা হচ্ছে উইন্ডোতে গিয়ে সেখান থেকে আপনি লিঙ্কসে প্রেস করা। লিঙ্কসে প্রেস করে দেখেন এরকম একটা ডায়লগ বক্স আসবে এবং দেখা যাচ্ছে সবগুলো ছবি কিন্তু এখানে আপনি লিঙ্ক করা। দেখেন এই যে এখানে আপনি একটা একটা করে মানে এখানে দেখতে পারবেন। এই দেখেন এখানে প্রত্যেকটা ইমেজ, এই একটা ইমেজ এবং তারপরে ইমেজ, তারপরে ইমেজ, এভাবে প্রত্যেকটা ইমেজ কিন্তু এখানে লিঙ্ক করা। এই জিনিসটাকে আপনি চাইলে এখানে একসাথে আনলিঙ্ক করে দিতে পারবেন। কিভাবে? এই যে এখানে 3 ডটে ক্লিক করবেন এবং নিচে দেখেন এমবেড ইমেজেস একটা অপশন আছে, ক্লিক করে দেখেন সবগুলো ইমেজ কিন্তু এখানে আনএমবেড হয়ে গেছে, মানে এমবেড হয়ে গেছে, মানে ইমেজগুলো কিন্তু এখন আর ওই লিঙ্ক করা নাই এবং দেখেন লিঙ্কের একটা চিহ্ন এখানে থাকার কথা সেটা কিন্তু নাই। দেখেন আমি Ctrl Z দিয়ে দেখাই, দেখেন প্রত্যেকটা ছবিতে কিন্তু এখানে লিঙ্ক করা আছে, এই যে চিহ্নটা এখানে আছে। যেমন ক্লিক করে আপনি দেখবেন এখানে লিঙ্ক একটা অপশন আসবে এবং দেখেন ফাইলের যে পাথ লোকেশন সি ড্রাইভ এটা আছে, সি ড্রাইভের ইউজার্স নামে হচ্ছে যে মেইন ফোল্ডারটা, তারপর হচ্ছে এসএমজি একটা ফোল্ডার, তারপর আরেকটা ফোল্ডার ডেস্কটপ, এরপর হচ্ছে ইমেজেস। দ্যাট মিনস এইভাবে এটা ড্রাইভের যে মানে ফাইলের যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু এখানে আছে। যখনই আপনি এটাকে এমবেড করে দিচ্ছেন তখন কিন্তু এই অপশনটা নাই। দেখেন এখানে এটা শো করতেছে ঠিকই কিন্তু এটা লিঙ্ক করা নাই, দ্যাট মিনস এটা এইখানে দেখেন লিঙ্ক ব্রেক করে এবং আপনাকে রিলিঙ্ক করতে বলতেছে। তো আপনি চাইলে আবারও রিলিঙ্ক করতে পারবেন, দ্যাট মিনস যে কোনো ছবির সাথে যে ছবিটা যেখানে আপলোড করা ছিল সেই ছবিটার সাথে আপনি খুঁজে লিঙ্ক করে দিলে আবার এটা লিঙ্ক হয়ে যাবে, মানে আবারও আগের মতো রিলেশনশিপটা সেভাবে কাজ করবে। তো এইভাবে আপনারা যে কোনো ছবিকে ইলাস্ট্রেটরের সাথে এমবেড করা, আনএমবেড করা, লিঙ্ক করা, লিঙ্ক ব্রেক করা অথবা রিলিঙ্ক করা এবং সব কিছু আপনি এইভাবে করতে পারবেন। আমার মনে হয় বিষয়টা আপনাদের অনেক উপকারে আসবে। তো এই ছিল আজকে ভিডিও। আর ভিডিও শেষ করে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে যারা আমার সাথে গ্রাফিক ডিজাইন শিখতে চান, এই ধরনের অ্যাডভান্স কিছু বা যে কোনো কিছু আপনি আমার সাথে শিখতে চান, গ্রাফিক ডিজাইন একদম A to Z শিখতে চান, তারা আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। আমার নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, আপনারা জানেন যে কিছুদিন পর পরই আমাদের নতুন নতুন ব্যাচ শুরু হয়। গ্রাফিক ডিজাইন, UI UX এই ধরনের বিভিন্ন কোর্সগুলো আমি করে থাকি। সো গ্রাফিক ডিজাইনের এবং ফ্রিল্যান্সিং নিয়ে যারা কাজ করতে চান এবং বিশেষ করে যারা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে সিরিয়াস, শুধু টাকা পয়সা বা ফ্রিল্যান্সিং করবেন এই বিষয়ে যাদের চিন্তা নাই, চিন্তা হচ্ছে স্কিল ডেভেলপ করবেন, ক্রিয়েটিভ হবেন, প্রফেশনাল হবেন, দেন টাকা পয়সা তো আসলে যে কোনো সময় আপনি কামাতে পারবেন বা এটা সময়ের ব্যাপার শুধুমাত্র। তো যারা শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট নিয়ে খুব সিরিয়াস তাদের জন্য এমন একটা কোর্স প্ল্যান করেছি এবং এই কোর্সে কী কী থাকবে আপনি সব ডিটেলসগুলো এখানে পেয়ে যাবেন এবং এই ডিটেলসগুলো আপনি যদি একটু ভালো করে পড়ে নেন এবং আমার মনে হয় আপনি যদি একটু সিরিয়াস হন তাহলে আপনার জন্য যথেষ্ট হবে, কারণ এখানে 45+ হচ্ছে আপনি এখানে লাইভ ক্লাস পাচ্ছেন এবং যারা ফিউচারে UI UX নিয়ে কাজ করতে চান, UI UX যেহেতু একটা খুব ট্রেন্ডিং অবস্থায় আছে এবং ট্রেন্ডি লেভেলে আছে এবং একটা নেক্সট জেনারেশনের জন্য এটা আসলে অনেক বড় একটা বিগ অপরচুনিটি হতে যাচ্ছে এবং একটা মার্কেট অলরেডি দাঁড়িয়ে গেছে সারা ওয়ার্ল্ডব্যাপী। সো এই UI UX নিয়ে যারা চিন্তা করতেছেন কীভাবে করবেন কি করবেন না বা এটা আসলেই কি বা এটা নিয়ে কোর্স করা উচিত কিনা, সো সেই জন্য আপনি এখানে 12 ঘন্টার 6টা মাস্টার ক্লাস পাবেন। এই 6টা মাস্টার ক্লাসের মাধ্যমে আপনি UI UX নিয়ে একটা ভালো গাইডলাইন, ভালো একটা ধারণা পেয়ে যাবেন। দেন আপনি চাইলে এটা নিয়ে আরও ফার্দার ডেভেলপমেন্টের জন্য, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি কাজ করতে পারবেন। মোবাইল অ্যান্ড ওয়েব UI দুইটা ডিজাইন নিয়ে আমরা এখানে শেখাবো এই পার্টটাতে। এখানে 30টার বেশি হচ্ছে আপনি এখানে মার্কেট বেস মানে প্রজেক্ট বেস ক্লাস পাবেন, যেখানে মার্কেট প্লেসে যদি আপনি কাজ করতে চান, সো প্রজেক্ট বেস যে কাজগুলো মার্কেট প্লেসে হয় সেই ধরনের আপনাকে 30টা প্রজেক্ট বেস বা তার চেয়ে বেশি ক্লাস করানো হবে বা আপনাকে প্র্যাকটিস করানো হবে। দেন হচ্ছে এখানে ভিডিও ব্যাকআপ তো পাচ্ছেনই এবং আমাদের প্রত্যেকটা ব্যাচে একজন করে সেরা হন, তারা হচ্ছে আমাদের সাথে স্পেশালি কানেক্ট হওয়ার সুযোগ থাকে বা আমার সাথে থাকার সুযোগ থাকে এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেস নিয়ে স্পেশাল ক্লাস থাকবে,
ফ্রি পিক শাটারস্টক নিয়ে, এখানে প্যাসিভ মার্কেট নিয়ে বা ফাইবার গিগ মার্কেটিং এই ধরনের রিলেটেড বিষয়গুলো নিয়ে অনেক ইনডেপথ আলোচনা হয় এই কোর্সগুলোতে। এবং প্রত্যেকটা ক্লাসের 2 ঘন্টা করে ডিউরেশন ধরলে আমরা 90 ঘন্টার বেশি একটা ফুল সেশন পাচ্ছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে শেখানোর চেষ্টা করা হয়। এবং আমি এইটুকু অ্যাসিওর করতে পারি আপনাদেরকে যে এত বড় একটা কোর্স বা এত বড় কোর্স আউটলাইন আপনার নিচে কোর্স আউটলাইনটাও পেয়ে যাবেন আপনি, আমার মনে হয় না খুব মানে বেশি জায়গায় পেয়েছেন বা আসলে পাবেন। আর এখানে পোর্টফোলিও নিয়ে আপনি স্পেশাল ক্লাস পাচ্ছেন এবং পোর্টফোলিওর উপরে আমরা অনেক বেশি জোর দিয়ে থাকি, কারণ আপনার ভালো পোর্টফোলিও না থাকলে আপনি কোথাও ডিমান্ড ক্রিয়েট করতে পারবেন না নিজের, মানে আপনি মার্কেট প্লেসে গিয়েও কাজ করতে পারবেন না। সো এখানে পোর্টফোলিও ডেভেলপ করার যতগুলো প্রসেস আছে, যতগুলো গুরুত্বপূর্ণ সাইট বা সিস্টেম রয়েছে সবগুলো এখানে শেখানো হয়। আমি নিজেই সেগুলো শিখাই এবং আপওয়ার্ক, ফাইবার এবং প্যাসিভ মার্কেট নিয়ে এখানে ক্লাস থাকে এবং হিউজ পরিমাণ রিসোর্স আমি এখানে দিয়ে থাকি। এবং প্রত্যেকটা ক্লাস যেহেতু লাইভ হয় এবং আমি প্রথম 30 মিনিটের মতো এখানে প্রশ্নোত্তর পর্ব থাকে, আপনি সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন, আপনার যত প্রবলেম আছে সেগুলো সেখানে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন এবং আমি আপনার স্ক্রিনটা কন্ট্রোলে নিয়ে যেটা আমরা ফিজিক্যালি করতে পারি। সো লাইভ ক্লাসটা আপনার কাছে কখনোই মানে লাইভ ক্লাস মনে হবে না, ভার্চুয়াল মনে হবে, আপনার কাছে মনে হবে যে আপনি আমার সামনে বসে আমার সাথে ক্লাস করছেন এবং এটা আপনার কাছে ফিজিক্যালি ক্লাসের মতো মনে হবে। এবং এখানে আপনি নিজে স্কিল যাচাই করার জন্য এখানে 5টা প্রজেক্ট বেস এখানে পরীক্ষা পাবেন এবং একটা লাইভ এমসিকিউ থাকবে। এই 5টা এক্সাম যেটা আপনি দিবেন, যে প্রজেক্ট বেস যে এক্সামগুলো, এগুলো দেওয়ার মাধ্যমে নিজের স্কিলটা আপনি আরও ভালোভাবে আপনি যাচাই করতে পারবেন যে আপনি আসলে কতটুকু শিখতে পেরেছেন বা আপনার কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। এরপরে এখানে আরও অনেক বিস্তারিত আছে, এগুলো আপনি দেখবেন, চাইলে আপনি আমার ইউটিউব চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। এবং এই কোর্সের সিট কিন্তু খুবই লিমিটেড, সিট ফিল আপ হয়ে যাওয়ার আগে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন, কারণ সিট ফিল আপ হয়ে গেলে আমরা এটা রেজিস্ট্রেশনটা বন্ধ করে দিব। সকল কিছু লিঙ্ক এবং ডিটেল আপনি আমাদের এই গ্রুপে পাবেন, যে আমাদের ফেসবুক গ্রুপে রয়েছে, এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে আমাদের গ্রুপের। এবং এই যে কোর্সের যে ডিটেল সেটার জন্য একটা লিঙ্ক আপনি কমেন্ট বক্সে এবং আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনি সিরিয়াস হলে এখনই সিদ্ধান্ত নিয়ে নিন, আপনার একটা সিদ্ধান্তই পারে আপনার জীবনটাকে পাল্টে দিতে। আমি বলবো না আপনাকে আমি অনেক ইনকাম করাই দিব, কিন্তু আমি আপনাকে এটা শিওর দিব, অ্যাসিওর করবো এবং গ্যারান্টি দিব যে আপনি যদি আমার পথে যদি থাকেন, আমার গাইডলাইন যদি ফলো করেন, এই 5টা মাস যদি নিজের লাইফ থেকে ডেডিকেটলি আপনি এখানে ইনভেস্ট করতে পারেন, টাইম দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, কথা দিচ্ছি যে ইনশাল্লাহ আপনি একজন প্রফেশনাল এবং ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার আপনি হবেন ইনশাল্লাহ। এবং আপনাকে প্রফেশনাল করার জন্য, ক্রিয়েটিভ করার জন্য যত ধরনের প্রসেস, যত ধরনের সাপোর্ট লাগে, আমি আমার টিম এবং আমার প্রতিষ্ঠান থেকে আমরা করবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে আপনার সাথে আমার ক্লাসে।